নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গ্রেটারের সাহায্যে আপনারা কি কখনো আটা মেখে দেখেছেন? সেফটি পিনের মধ্যে টিপ পরাবেন কিসের জন্য? গরম ভাতের মধ্যে আপনারা কি কখনো তেজপাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? চশমার মধ্যে নারকেল তেল দেবেন কিসের জন্য? প্যান্টের মধ্যে সাবানের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? আপনারা কি কখনো খুন্তির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আপনারা কি কখনো সেফটি পিনের মধ্যে টিপ পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই শাড়ি কম বেশি পরে থাকি, তবে যখন আমরা শাড়ি পরি বা সালোয়ার কামিজ পরি, দেখবেন শাড়ির কুচিতে হোক কি পিন আপে বা ওড়নার মধ্যে যখন আমরা সেফটি পিন আটকাই, সালোয়ার কামিজ পরার সময় যদি সেফটি পিনটা একটু কোনোভাবে জামা কাপড়ের মধ্যে আটকে যায়, সহজে কিন্তু খুলতে পারি না। জোর করে টানাটানি করে খুলতে গেলে সেক্ষেত্রে সেই জামা কাপড় কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়। তো আপনারা কি করবেন? নিয়ে নেবেন একটা টিপ। টিপ তো আমরা প্রত্যেকটা মহিলারাই পরেই থাকি। প্রথমে টিপটাকে সেফটি পিনের মধ্যে পরিয়ে নেবেন। তারপর যদি শাড়ির কুচিতে বা শাড়ির পিন আপে বা ওড়নাতে সালোয়ার কামিজ পরার সময় এভাবে যদি সেফটি পিনটা আটকান, দেখবেন কোনোভাবেই কিন্তু জামা কাপড়ের মধ্যে আটকে যাবে না। এর ফলে কি হবে? আপনাদের জামা কাপড় সহজে ছিঁড়বে না। তাছাড়াও যেহেতু আমরা সেফটি পিনটা ভেতরের সাইডে জামা কাপড়ের আটকে দিই, টিপটা দেখাও যাবে না। আশা করছি আপনাদের টিপসটা। আপনারা কি কখনো চিকেন ধোয়ার আগে লবণের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে চিকেন নিয়ে আসা হয়ে থাকে, তবে চিকেন আমরা যখন ধুয়ে পরিষ্কার করে নিই, ধোয়ার পর দেখবেন চিকেন থেকে একটা লাল জল বেরোতে থাকে। তাছাড়াও চিকেনের আঁশটে গন্ধের কারণে আমরা অনেকে দেখবেন চিকেন খেতে পছন্দ করলেও খেতে পারি না। তবে যখনই আপনারা চিকেন ধোবেন, ধোয়ার আগে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। লবণটাকে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। তারপর আপনারা এইভাবে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর যদি চিকেনটাকে আপনারা ধুয়ে পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে দেখবেন যে লালচে জল বেরোয় সেটা বেরোবে না, এমনকি চিকেনের মধ্যে যে আঁশটে গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ঠিক কিছুটা গাটি কচু। এখন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে গাটি কচু নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা গাটি কচুর খোসা ছাড়াতে যাই, কেউ বটির সাহায্যে ছাড়ায়, কেউ আবার ছুরির সাহায্যে, কেউ আবার পিলারের সাহায্যে। তবে এইভাবে যদি গাটি কচুর খোসা ছাড়ায়, সেক্ষেত্রে দেখবেন খোসার সাথে বেশ কিছুটা গাটি কচু কিন্তু নষ্ট হয়ে যায়। তাছাড়াও অনেক সময় হাতের মধ্যে চুলকানিও হতে থাকে। তো একটা কাজ করবেন, এই ধরনের কোনো কৌটো বা জার নিয়ে নেবেন, তবে কতটা গাটি কচুর খোসা ছাড়াবেন সেই মাপ করেই কিন্তু আপনাদের কৌটো বা জার নিতে হবে। এখানে আমি নিয়েছি ওষুধের খালি প্যাকেট, ফয়েল পেপারের মতো যে ওষুধের খালি প্যাকেটগুলো হয়ে থাকে সেগুলোই নেবেন। এইভাবে ছোট ছোট টুকরো করে তারপর এর মধ্যে দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণে নর্মাল জল। তারপর ঢাকনাটাকে লাগিয়ে এইভাবে কিছু সেকেন্ড আপনারা ঝাঁকিয়ে নেবেন। ওষুধের খালি প্যাকেটের অংশগুলো দেওয়ার কারণে কি হবে, যে গাটি কচুগুলো রয়েছে তার সাথে আঘাত খাবে, যার কারণে খোসাগুলো সহজেই আলগা হয়ে উঠে আসবে। এবার আপনারা কি করবেন, এই গাটি কচুগুলো আবারও পরিষ্কার জল দিয়ে যদি ধুয়ে নেন, দেখবেন একদম সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছেড়ে আসবে, আর একটুও গাটি কচু আপনাদের নষ্ট হবে না। তাছাড়াও খুব কম সময়ের মধ্যে কাজটি করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মৌসম্বি লেবু। আমরা অনেকে আছি বাচ্চাদের মৌসম্বি লেবুর রস খাইয়ে থাকি, তবে মৌসম্বি লেবুর রস আমরা সাধারণত জুসারের সাহায্যেই অনেকে বের করি, তবে সবার কাছে সব সময় দেখা যায় জুসার থাকেও না। তো সেক্ষেত্রে এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো থাকে নেট দেওয়া, সেগুলো নিয়ে নেবেন। এখানে কিন্তু প্লাস্টিকের চায়ের ছাঁকনি ব্যবহার করা যাবে না। একটা পাত্র নিয়েছি আর একটা ছোট্ট গ্লাস নিয়েছি, গ্লাসের ওপরে চায়ের ছাঁকনিটাকে এভাবে বসিয়ে মৌসম্বি লেবুটাকে চাপ দিয়ে এইভাবে ঘোরাতে থাকবেন। তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু মৌসম্বি লেবুর যে রসটা রয়েছে বেরিয়ে আসবে। এইভাবে রস বের করবেন, আপনাদের কিন্তু কোনো রকম জুসারের প্রয়োজনই হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রসটা বেরিয়ে গেছে। তারপর চায়ের ছাঁকনিটা দিয়ে ছেঁকে দেবেন, যদি একটু বীজের অংশগুলো থাকে সেটাও কিন্তু ছেঁকে নেওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্যান্টের মধ্যে সাবানের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই এই ধরনের কোনো না কোনো প্যান্টের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন এই ধরনের নতুন প্যান্ট কিনে নিয়ে আসা হয়, প্যান্টের যে চেনটা থাকে অনেকটাই টাইট থাকে, সহজে আমরা খোলা বন্ধ করতে পারি না। আর জোর করে যদি এই চেনটা খোলা বন্ধ করতে যাই, অনেক সময় চেনটাই কেটে যায়, বাজারে নিয়ে যেতে হয়, নতুন চেন লাগিয়ে নিয়ে আসতে হয়, এতে করে টাকাও খরচ হয়। তো আপনারা একটা সাবান নিয়ে নেবেন। সাবানটা এইভাবে চেন
চেনের সাইডে ভালোভাবে লাগিয়ে নেবেন, দুটো সাইডই লাগাতে হবে। তারপর যদি আপনারা চেনটা লাগান, দেখবেন যে চেনটা টাইট ছিল অনেকটাই, সহজে আপনারা লাগাতে খুলতে পারছিলেন না, সেটা অনেকটাই ঢিলে হয়ে যাবে। আশা করছি এই টিপসটা কাজে আসবে। সেলাই করি বা কলপ করি বা অনেকে হেনা করে থাকি, তখন দেখবেন হাতের মধ্যে অনেক সময় এইভাবে কালো দাগ বসে যায়, যেটা কিনা সহজে যেতে চায় না যতই আমরা সাবান হ্যান্ড ওয়াশের ব্যবহার করি না কেন। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে সাদা টুথপেস্ট নিয়ে নেবেন আর সামান্য জল নিয়ে নেবেন। তারপর খুব ভালো করে এইভাবে হাতের মধ্যে ঘষতে থাকবেন। দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু যে দাগগুলো লেগে থাকে আপনাদের হাতের মধ্যে, সহজে উঠতে চায় না, সেটা কিন্তু একদমই উঠে যাবে। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে যে দাগগুলো ছিল সম্পূর্ণ কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো চশমার মধ্যে একটু নারকেল তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা চশমার ব্যবহার করে থাকে। রেগুলার চশমা পরার কারণে বাইরের ধুলোর নোংরা চশমার কাঁচের মধ্যে বসে যায়। অনেক সময় বাচ্চারা পড়লে হাতের আঙুলের ছাপ দাগও কিন্তু বসে যায়, যার কারণে চশমা পরিষ্কার করার জন্য আমরা চশমার যে ক্লিনারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করি। তবে সবার কাছে সব সময় থাকেও না, আর হয়তো ছিল শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সামান্য নারকেল তেল এইভাবে করে দুটো কাচের মধ্যে 2 ফোঁটা দিয়ে দেবেন, হাত দিয়ে হালকা ঘষে দেবেন। তারপর একটা সুতির কাপড়ের টুকরো বা চশমার যে কাপড়টা থাকে সেটা দিয়ে যদি হালকা ঘষে নেন, তাহলেই দেখবেন একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই পেঁয়াজ কুচি করে দেখেছেন? পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, খাওয়ার জন্য ব্যবহার করি। তবে যখন আমরা পেঁয়াজ কুচি করি, দেখবেন কেউ ছুরির সাহায্যে পেঁয়াজ কুচি করি, কেউ আবার বটির ব্যবহার করে থাকি। তবে এইভাবে যেভাবে আমরা পেঁয়াজ কুচি করি না কেন, সেটা ছুরি হোক কি বটি, দেখবেন অনেকে আছি পেঁয়াজ কুচি করতে গেলে ছুরি বটি দিয়ে আমাদের হাত কেটে যায়, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। তাছাড়াও অনেকক্ষণ সময়ও লেগে যায়, এমনকি পেঁয়াজের মিহি কুচি কিন্তু হয় না। আমরা এমন বেশ কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন পেঁয়াজের একদম মিহি কুচির প্রয়োজন হয়, তখন সমস্যা হয়। তো আপনারা যদি একটা পিলারের এখানে ব্যবহার করেন, পিলারের সাহায্যে এইভাবে যদি পেঁয়াজটা কুচি করেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনারা অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি করে নিতে পারবেন। তাছাড়াও এইভাবে পেঁয়াজ কুচি করলে একদম মিহি কুচি হয়ে যাবে। আর আমরা যতই চেষ্টা করি না কেন, এতটা মিহি কুচি কিন্তু আমরা বটি বা ছুরির সাহায্যেও করতে পারবো না। আশা করছি আপনাদের যদি পেঁয়াজ কুচি করার প্রয়োজন হয় একদম মিহি কুচি, তাহলে এইভাবে করে পিলারের সাহায্যে আপনারা কিন্তু পেঁয়াজটা কুচি করে নিতে পারেন। আর এইভাবে পেঁয়াজ কুচি করলে আমাদের হাতও কাটবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। ভাত রান্না করার পর আপনারা কি কখনো তেজপাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে, ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। তবে অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর কারণে হোক কি ভুলবশত ভাতের মধ্যে যদি জল একটু কম দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যায় ভাতটা তলার সাইড থেকে বসে যায়, অনেক সময় পুড়েও যায়, যার কারণে দেখা যায় ভাতের থেকে একটা পোড়া গন্ধ বেরোতে শুরু করে, যেটা কিনা আমরা কেউই খেতে পছন্দ করি না। তো কী করবেন, নিয়ে নেবেন আপনারা 2 থেকে 3টে তেজপাতা, টুকরো করে এইভাবে ভাতের মধ্যে দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু তেজপাতা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ওপর থেকে ভাতটা কিছুটা ঢেকে দিলাম, এবার ঢাকনা দিয়ে এভাবে করে রেখে দেবেন 10 মিনিটের জন্য। তেজপাতার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে, ভাতের মধ্যে যে পোড়া ভাবটা থাকে সেই গন্ধ খুব সহজেই দূর করতে সাহায্য করে। 10 মিনিট পর তেজপাতাগুলো এখান থেকে তুলে নিচ্ছি। তেজপাতাগুলো ফেলবেন না, রান্নাতে ব্যবহার করবেন। আশা করছি টিপসটা কখনো খুন্তির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন? কি হতে পারে, আমি এখানে নিয়েছি একটা পুরনো খুন্তি। আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের এমন খুন্তি রয়েছে যেগুলো কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো এখানে একটা পুরনো মোজা নিয়েছি, মোজাটাকে খুন্তির মধ্যে পরিয়ে দিয়েছি, নিচের সাইড থেকে মুড়িয়ে দিচ্ছি এটা যাতে খুলে না যায়। কিছুটা জল ওপরে থেকে দিয়ে দিলাম। কি কাজে ব্যবহার করবেন, আমাদের অনেকেরই বাড়িতে এমন বেশ কিছু ফার্নিচার থাকে যেগুলো মেঝের থেকে অনেকটাই নিচে, আর এই জায়গাগুলো যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে অনেকটাই নোংরা ময়লা বসে যায়, ঝুলও পড়ে যায়। তো যেহেতু খুন্তিটা অনেকটাই পাতলা থাকে, এই জায়গাগুলো কিন্তু খুন্তি দিয়ে আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারি। আর এইভাবে যদি পরিষ্কার করা হয়, তাহলে ঘর ঝাড়ু মোছা দুটোই কিন্তু একসাথেই হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে, তবে রুটি বানানোর আগে রুটিটা কিন্তু বেলেও নিতে হয়।
আর রুটি সাধারণত আমরা বেলন চাকি দিয়েই বেলে থাকি, তবে অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে হয়তো বেলন চাকি থাকে না বা হয়তো এঁঠোতে রয়েছে। আবার এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে রুটি বেলার জন্য দেখা যায় অনেক সময় বেলন চাকি থাকেও না। সেক্ষেত্রে আপনারা একটা থালা নিয়ে নেবেন, আর যে লেচিগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, কিছুটা পরিমাণের আটা মাখিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে নেব। আর আরও একটা আপনারা থালাও নিতে পারেন বা প্লেটেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের প্লেট নিয়েছি, ওপরে দিয়ে এইভাবে চাপ দিয়ে আপনারা ঘোরাতে থাকবেন, তবে অবশ্যই মাঝখানে একবার করে তুলে দেখে নেবেন, কেন কি যদি আটার পরিমাণ কম হয়ে যায় সেক্ষেত্রে রুটিটা কিন্তু লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাঝখানে একবার তুলে দেখে নিয়েছিলাম, এখানে কিন্তু আমার আটা লাগবে না, যেহেতু আগেই আমি একটু বেশি পরিমাণের আটা দিয়েছি। তো এইভাবে করে আপনারা কিন্তু বেলন চাকির সাহায্য ছাড়াই খুব সহজেই রুটি বেলে নিতে পারবেন। তবে আমি এইভাবে বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়, যদি প্রয়োজন হয় এভাবে করে আপনারা রুটি বেলে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো একটা গ্রেটারের সাহায্যে আটা মেখে দেখেছেন? আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। লবণ আর জলটাকে পাত্রের মধ্যে লাগিয়ে নেব। যে পাত্রে আটা মাখা হয় দেখবেন সেই পাত্রের মধ্যে কিছুটা হলেও আটা লেগে থাকে, এতে করে আটাও নষ্ট হয়, পাত্রটাও পরিষ্কার করতে সমস্যা হয়। পরিমাণ মতো দিয়েছি আটা। আটা আমরা প্রত্যেকেই কিন্তু রুটির জন্য মেখে থাকি, তবে হাত যদি কেটে যায় বা হাতে ব্যথা হয়ে গেলে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। সাহায্য করার মতো কেউ না থাকলে তখন তো অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে যায়। তো আপনারা কি করবেন, একটা গ্রেটার নিয়ে নেবেন, পরিমাণ মতো অল্প করে জল দেবেন আর এইভাবে করে গ্রেটারটা আপনারা আটার মধ্যে ঘোরাতে থাকবেন। এইভাবে 1 মিনিট মতো যদি করতে থাকেন তাহলে দেখবেন আটাতে হাত না লাগিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা আটাটা মেখে নিতে পারবেন। অনেক সময় দেখবেন সাহায্য করার মতো কেউই থাকে না, তখন আপনারা কিন্তু এইভাবে আটাটা মাখতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।